লামা বান্দরবানের এক অপার সৌন্দর্যের ঠিকানা। পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই উপজেলা ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য গন্তব্য। এই ভিডিওতে দেখাবো লামার গহীনে লুকিয়ে থাকা অচেনা সৌন্দর্য, যেখানে মানুষের পদধ্বনি খুব কমই শোনা যায়। আর এর পাশেই রয়েছে ছোট্ট একটি পাহাড়ি পাড়া, যার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। এখানকার সবুজ প্রকৃতি, পাহাড়ি জীবনধারা আর অজানা সৌন্দর্য আপনাকে বারবার টেনে আনবে। তাই তো বান্দরবানের পথে পথে মনে হয় আমি যেন আল্লাহর সৃষ্টির মহিমার ভিতরে হারিয়ে যাচ্ছি। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এবং আমরা একটি নন এসি গাড়িতে গিয়েছিলাম, যার ভাড়া ছিল 850 টাকা। কক্সবাজার রুটের যে কোনো গাড়িতে চড়ে চকরিয়া পর্যন্ত যাওয়া যায়। শুভ সকাল সবাইকে। আমি কিন্তু খুব সকাল সকাল এই চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে গেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িগুলোতেই কিন্তু লামাতে নিয়ে যাওয়া হয়। আর এখানে জনপ্রতি কিন্তু 80 টাকা করে ভাড়া লাগবে লামা যেতে। আর যদি আপনারা বাসে যেতে চান সেক্ষেত্রে কিন্তু 70 টাকা করে ভাড়া লাগবে মিরিঞ্জা অথবা লামা যেতে। লামা উপজেলায় ভ্রমণ করতে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের কপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখতে হবে। ইয়াংছা বাজারের আর্মি ক্যাম্পে এন্ট্রি সম্পূর্ণ করে আবারও রওনা শুরু করি লামার উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর পৌঁছে যায় লামার দোতং রিসোর্টে, যেখানে আমার জন্য প্রায় কয়েকজন অপেক্ষা করছেন। দোতং রিসোর্টে থাকার যাবতীয় তথ্য থাকছে ভিডিওর শেষের দিকে। আমি কিন্তু চকরিয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 80 টাকা দিয়ে এই মিরিঞ্জা ভ্যালির ঠিক কাছাকাছি চলে আসছি। আর আমার পিছনে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, মানে আমি এখানেই কিন্তু নেমে গিয়েছিলাম। তো এখান থেকেই কিন্তু আমরা লামার গহীনের যে সৌন্দর্য দেখার জন্য ট্রেকিং শুরু করতেছি। তো আমাদের সাথে বেশ কয়েকজন রয়েছে যারা অ্যাকচুয়ালি লামার গহীনের সৌন্দর্য দেখতে যাচ্ছে। তারা মূলত এই রিসোর্টগুলোতেই রাত্রেবেলা ছিল। সো যাওয়া যাক। আমরা কিন্তু এই রাবার বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরা কিন্তু এরকম এই গাছের আঠাগুলি কালেকশন করতেছে। মানে এগুলো কিন্তু রাবারের গাছ। তো এই রাবারের গাছ থেকে কিন্তু এই আঠাগুলো এভাবেই সংরক্ষণ করা হয়। প্রতিটা গাছেই কিন্তু এভাবে লাগানো রয়েছে। আমরা কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেল ট্রেকিং শুরু করছি। তো ট্রেকিং শুরু করার পর যে এই সৌন্দর্য দেখেই কিন্তু মনটা ভরে গেছে অ্যাকচুয়ালি। কারণ এই দেখেন পাহাড়, এটা কিন্তু আমরা একটা পাহাড়ের উপরে আছি এবং পাহাড়ের নিচের দিকে ঠিক নামবো। তারপরে কিন্তু এখানে একটা পাড়া রয়েছে, সেই পাড়ার দিকেই যাচ্ছি। পাহাড়িদের জীবন সত্যিই বৈচিত্র্যময়। প্রতিনিয়ত তাদের পাহাড় থেকে নানা ধরনের ফল সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতে হয়, আর এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। যেখানে আমরা মাত্র 5 কেজি ওজন নিয়ে পাহাড়ে উঠতে ভয় পাই, সেখানে পাহাড়িদের প্রতিদিনের কাজ হলো 25 থেকে 30 কেজি ওজন বহন করে পাহাড় অতিক্রম করা।
আমরা প্রায় আধা ঘন্টা ট্রেকিং করার পর প্রথম একটা ঝিরি পেলাম, চমৎকার একটা ঝিরি, এবং খুব পরিষ্কার পানি কিন্তু নিচের দিকে নামছে। এবং এর ভিতরে অ্যাকচুয়ালি যাওয়া সম্ভব না, কারণ এখান দিয়ে কোনো রাস্তা নেই। এত সুন্দর লাগছে এই জায়গাটা, অ্যাকচুয়ালি না আসলে কোনোভাবে উপলব্ধি করা সম্ভব না। এখানে কিন্তু আরেকটা ঝিরি পেয়েছি আমরা। এতটাই ভিতর অন্ধকার যে এখানে যাওয়ার সাহসটা খুব কম লোকেই করে, আর যেহেতু মোটামুটি পানি নিচের দিকে নামছে, অসাধারণ লাগছে এক কথায়। আমরা প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর একটা পাড়াতে প্রবেশ করেছি, যেখানে অসংখ্য মানুষ বসবাস করছেন দীর্ঘদিন থেকে। আমি এখন ঠিক বড় পুত্তা পাড়াতে আছি, আর আমার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছে এই পাড়ার প্রধান, মানে ওনার কথাই সব কিছু হয় আর কি। মানে উনি সব কিছু এখানকার বিচার থেকে শুরু করে বা কে কী করবে না করবে সব কিছু নির্ধারণ করে দেন। তো দাদা, কি নাম আপনার? আমার রানীন্দ্র ত্রিপুরা। রানীন্দ্র ত্রিপুরা, আচ্ছা আচ্ছা। তাহলে এখানে যারা বসবাস করেন এরা সবাই ত্রিপুরা। এখানে কতটি ঘর রয়েছে টোটাল? 22টি পরিবার আছে। 22টি পরিবার রয়েছেন। তো এখানে 22টি পরিবার রয়েছেন। আপনার জন্ম কি এখানেই? এখানেই আপনি জন্মগ্রহণ করছেন? আচ্ছা, আপনার বাবা বেঁচে আছে? না, মারা গেছে। বুঝতে পারছি। তো ওনার জন্মস্থান এখানেই কিন্তু ওনারা বসতি গড়ে শুরু থেকেই আছেন। তো দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দাদা কিন্তু খুবই আন্তরিক, আমাকে এখানে বসার পরপরই কিন্তু পানি খেতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখানকার পরিবেশটাও অনেক মানে ঠান্ডা একটা পরিবেশ। এরকম জায়গায় আছেন দাদা, এখানে পানি টানি কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে, এখানে পানি নাই, পানি উঠাইতে হয়, নিচ থেকে উঠাইতে হয়। তো এই পাহাড়টা মিনিমাম 1500 থেকে 1600 ফিট উঁচা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে। ওনারা কিন্তু নিচ থেকে পানি সংগ্রহ করে প্রতিনিয়ত নিয়ে আসেন, এবং যে খাবার পানিগুলো এভাবে সংরক্ষণ করে তারপরে কিন্তু খায়। তো এই বর্ষাকালে কিন্তু ওনাদের পানির তেমন একটা কষ্ট হয় না, কিন্তু এই বর্ষাকালটা চলে গেলে ওনাদের কিন্তু এই পানির কষ্টটা শুরু হয়ে যায় আর কি। তখন ওনাদের একটু বেশি পরিশ্রম করতে হয় এই পানি আনার জন্যে, তাই না দাদা? জি। তো যাক, কথা বলে আপনার সাথে ভালো লাগলো দাদা। হ্যাঁ, এই গ্রামটা দেখেও কিন্তু আমার ভালো লাগছে আর কি। আর এই ছোট্ট এই গ্রামে কিন্তু একটা স্কুলও রয়েছে, সবচেয়ে যেটা ভালো লাগলো আমার কাছে। মানে এখানে যতগুলো বাচ্চা রয়েছে তারা কিন্তু এখানে পড়ালেখা করতে পারে আর কি। তো এই পাড়াতে যারা বসবাস করেন তাদের ভিতরে একটা ঘরের ভিতরে দেখতে যাচ্ছে আর কি, যা তারা কিভাবে জীবনযাপন করে বা ঘরে কি ধরনের আসবাবপত্র ব্যবহার করে। তো আমরা একটু ঘরের ভিতরে ঢুকলাম। তো এ হচ্ছে একটা ফাঁকা স্পেস, আর সবচেয়ে বড় ঘর যেটি, এটি হচ্ছে সবচেয়ে বড় ঘর। ঘরে তেমন কিছু একটা নেই, মানে জাস্ট এখানে একটা দোলনা রয়েছে, আর দুই সাইডে 2টা জানালা রয়েছে। আর এই সাইডে যদি দেখতে যাই তাহলে এখানে একটি শোয়ার জায়গা রয়েছে, মশারি টাঙানো আছে, আর এখানে বেশ কিছু কাপড় রেখেছেন তারা। আর ঠিক বাইরে বের হলেই কিন্তু এই যে সেই সুন্দর একটা পরিবেশ বা ছাগলের ঘর রয়েছে। আর প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু এরকম তেঁতুল গাছ রয়েছে। তেঁতুলের গাছ থাকলে কিন্তু ওই জায়গাটা অনেক ঠান্ডা থাকে। মানে যেখানে এই তেঁতুল গাছ আছে তার গাছের নিচে যদি আপনারা যান তাহলে দেখবেন যে ওখানে আলাদা একটা ঠান্ডা অনুভব করছেন। তো প্রতিটা বাড়ির সামনে কিন্তু একটা করে আমি তেঁতুল গাছ দেখলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। উপরে সোলার যেহেতু লাগানো আছে, এই যে দাদারা এইভাবেই কিন্তু ওনাদের মোবাইলগুলো বা ডিভাইসগুলো চার্জে দেয়। এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি সিস্টেম, আর উপরে সোলার রাখা হয়েছে। তো ওই সোলার চার্জ হলেই কিন্তু ওনারা রাতের বেলা ওনাদের যতটুকু বিদ্যুৎ প্রয়োজন হয় ওনারা ততটুকুই কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারে।
আমরা এই পাড়ার সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু ঠিক একটা ঝিরির দিকে যাচ্ছি। এখান থেকে খুব বেশি একটা দূরে যেতে হবে না, পাড়া থেকে জাস্ট 15 থেকে 20 মিনিট হাঁটলেই কিন্তু সেই ঝিরিটি পাবো, যেটা একেবারে কুল একটা জায়গা। মূলত সেই জায়গাটি দেখার জন্যই কিন্তু এত কষ্ট করে সেই মিরিঞ্জা বাজার থেকে রওনা দিয়েছিলাম। এখন আমরা কিন্তু প্রায় সংখ্যায় 4-5 জন রয়েছে, আর 4-5 জনই কিন্তু একসাথে সেই ঝিরির দিকে যাচ্ছে। আমরা কিন্তু সেই গন্তব্যে পৌঁছে গেছি যেটা আমরা খুঁজছিলাম। এখানকার সৌন্দর্যটা কিন্তু এর আগেও আমি এসেছিলাম, অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর। যেখান থেকে দেখতে পাচ্ছেন পানি নামছে, কিন্তু পানির কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আগে আরও বেশি পরিষ্কার ছিল, আর এখন কিছুটা ময়লাযুক্ত মনে হচ্ছে। ঝিরি থেকে পানি পড়ার শব্দ আর পাখির কিচিরমিচির ধ্বনিতে মনে আলাদা এক শান্তি অনুভব করা যায়, যা শুধু মনের ক্লান্তি দূর করে না, বরং মনকে সতেজ ও প্রফুল্ল করে তোলে। এই ঝিরি সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু আরেকটি ছোট্ট ঝর্ণার দিকে চলে যাচ্ছি। আর এখানকার পরিবেশটা অ্যাকচুয়ালি অন্যরকম লেগেছে আমার কাছে। এত ঠান্ডা, মানে কুল জায়গা, যে মনে হচ্ছে এখানেই সারাদিন থেকে যায়। আমরা এমন একটি জায়গায় প্রবেশ করতে যাচ্ছি যে জায়গায় এখনো হয়তো কেউ প্রবেশ করেনি। ঠিক টোটাল 3 জন রয়েছি। এতটুকু রাস্তা আসতে আমার কিন্তু খবর হয়ে গেছে, জানি না ভিতরে যেতে পারবো কিনা, একদম অন্ধকার হয়ে আছে। তো জাস্ট এখানকার সৌন্দর্যটা দেখুন, এটা কিন্তু একটা ভয়ানক সৌন্দর্য। মানে এরকম সৌন্দর্য দেখার জন্য আপনাকে এরকম অ্যাডভেঞ্চার করতে হবে, নাহলে কিন্তু আপনি এরকম সৌন্দর্য দেখতে পারবেন না। দেখুন কীভাবে এত কষ্ট করে যাচ্ছে। দাদা, নিচ দিয়ে গেলেই তো হয়, ডুবে যাক, সমস্যা নেই। আর আমি কিন্তু একদম ডুবে গেছি। দাদা কিন্তু কোনো লাভ হলো না আর কি। দাদা, এখানে যেহেতু পানি বেশি, আমি রিস্ক নিলাম না, সাঁতার কেটে নিলাম, এই চলে আসছি আমি। হ্যাঁ, রেডি। কিন্তু একটা গাছ, এখানে গাছটা আটকে যাওয়ার কারণে এখানকার স্রোতটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে। আমরা ঠিক সামনে একটা ছোট ঝর্ণা আছে, ওটাই মূলত দেখতে যাচ্ছি। প্রায় এসে পড়েছি সামনে ঝর্ণাতে। আমি খুবই দুঃখিত, আমার ব্যাগের ভিতরে কিন্তু 3/4 প্যান্ট ছিল, কিন্তু এখানে আসার সময় ব্যাগ যেন ভারী না হয়, কারণ পাহাড় কিন্তু আমরা প্রায় 3-4টা ক্রস করে আসছি। তো পাহাড় এমন একটা জায়গা বা এত উঁচু আর কি, যে আপনি এখানে যতটা ওজন কম নিয়ে আসবেন তত কিন্তু আপনার জন্য ভালো। তো আমি ওজন কমাতে যেয়ে জাস্ট গামছা ছাড়া আর কোনো কিছু আনি নাই। তো খুবই দুঃখিত, আমাকে এভাবেই কিন্তু ভিডিও করতে হচ্ছে। বন্ধ করে দেবো নিচের দিকে, পায়ের দিকে।
এই জাস্ট এখানকার সৌন্দর্যটা দেখুন, চমৎকার কিন্তু সৌন্দর্য। এই যে এরকম ওপর থেকে কিন্তু পানি চলে আসছে, সেই ঝিরির পানি, এবং আমাদেরকে এটাও কিন্তু পাড়ি দিতে হবে। এই দেখুন কতটা মজা। কি অবস্থা, আল্লাহু আকবার, কত সুন্দর দেখুন। এরকম সৌন্দর্য উপভোগ করতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে, কষ্ট করেই কিন্তু আমরা এই জায়গায় এসেছি। আরও সামনের দিকে একটু যেতে চাই, কারণ এর চাইতেও কিন্তু আরেকটু বড় ঝর্ণা রয়েছে। পিছলা দাদা আসবে না, হ্যাঁ পারবো। ঠান্ডা পানি, ও অসম্ভব ঠান্ডা পানি। এখানে না আসলে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। যদিও একটু আসতে কষ্ট হয়েছে, তারপরেও এখানে আসার পর অনেকটা ভালো লাগছে, কারণ এরকম একটা ঝর্ণা দেখতে পারবো এটা কল্পনাও করতে পারি নাই। কি চমৎকার একটা দৃশ্য, খুবই ভালো লাগলো। আমরা কিছুক্ষণ আগে যে পাড়াটি আপনাদের দেখিয়েছিলাম, ওই পাড়ার মানুষরা সাধারণত এখানেই গোসল করেন এবং এখান থেকে কিন্তু খাবার পানি সংগ্রহ করে থাকেন। এখানকার সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবারও ফিরে যাই দোতং রিসোর্টে। হ্যালো দিদি, কেমন আছেন? হ্যালো দাদা, আপনি কেমন তো আছেন? অনেকদিন পর আবারও কিন্তু সেই লামাতে। তো এই হচ্ছে দিদির রিসোর্ট, যে রিসোর্টের নাম হচ্ছে দোতং। তো এখানে যদি আপনারা রাত্রি যাপন করতে চান তাহলে কিন্তু এই দিদির সাথে কন্ট্যাক্ট করলে হবে। আমি দীপা দিদির নাম্বার এই ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালিতে বা মিরিঞ্জা ভ্যালির আশেপাশে যে দোতং রিসোর্টে থাকতে চান তারা কিন্তু এখানে খুব ইজিলি এসে থাকতে পারবেন। তো দিদি আপনার নাম্বার তাহলে দিয়ে দেবো। আর এই দোতং রিসোর্টের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে এখন তো যেহেতু বর্ষাকাল, মানে বর্ষার শেষের দিকে আর কি, যেহেতু বৃষ্টি হয় মাঝে মাঝে, তো বৃষ্টি হয়ে গেলে কী হয়, মিরিঞ্জা ভ্যালির ওইদিকে কিন্তু কাদা রাদা হয়ে যায়। কিন্তু এই রিসোর্টে কিন্তু ওরকম মানে কাদা রাদা হওয়ার কোনো চান্স নাই। আর মেন রাস্তার কিন্তু খুবই কাছে, মানে আপনাকে জাস্ট 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু আপনি এই রিসোর্টের উপরে উঠে যেতে পারবেন। তো এটাই কিন্তু সবচেয়ে এই রিসোর্টের বড় বৈশিষ্ট্য। তো অবশ্যই আপনারা আসবেন, এসে কিন্তু এই দিদির সাথে কন্ট্যাক্ট করে এখানকার যে
মজাটা আর কি, বা এখানকার যে সৌন্দর্যটা উপভোগ করবেন। আমরা জাস্ট একটা রিসোর্টের একটা জুম ঘরের ভিতরটা দেখাতে চাচ্ছি, যে অ্যাকচুয়ালি আপনারা কতজন এখানে থাকতে পারবেন বা এখানে আরও কী কী সুবিধা রয়েছে। তো ছোট্ট একটা জুম ঘরের ভিতরে ঢুকতেছি। এই হচ্ছে জুম ঘরের অবস্থা। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কাঁথা বালিশ সব কিছু রয়েছে, এবং এই জুম ঘরে কিন্তু আজকে লোক আছে, যার কারণে অনেক কাপড় চোপড়। তো এরকম কিন্তু আপনাদের এরকম কয়টা আছে জুম ঘর দিদি? আমাদের 3টা আছে, 1 তারিখ থেকে আরো কাজ ধরবো আমরা। তো দিদিদের কিন্তু এখন অলরেডি 3টা এরকম জুম ঘর রয়েছে। তো 3টাতে আপনার কতজন ব্যাকআপ দেয়, মানে টোটাল কতজন আসলে আপনারা এই করতে পারবেন, কাভার করতে পারবেন? আমরা 28 জন দিই, যদি ওরা এর বেশি সংখ্যা আসে তো আমরা বলে নিই আর কি, তখন ওরা নিজেদের মধ্যে মিলাইয়ে নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এখন যতগুলি জুম ঘর রয়েছে টোটাল 28 জন কিন্তু থাকতে পারবেন। মানে আপনারা যদি গ্রুপ হিসাবে আসেন তাহলে সর্বোচ্চ 28 জন থাকতে পারবেন। তারপরেও যদি 1 2 জন বেশি হয়, আপনারা যদি এটা কনসিডার করতে পারেন নিজেদের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এখানে থাকতে পারবেন। আর এই দোতং রিসোর্টে কিন্তু ওনারা নিজেরাই এই খাবার ক্যান্টিন বানাচ্ছে, মানে এখানে কিন্তু সব কিছু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। ওনারা নিজেদের বাবুর্চি দিয়ে রান্না করে এই রিসোর্টে যারা থাকবে তাদের কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করবেন, তাই না দিদি? হ্যাঁ। আর এখানে পানির কি অবস্থা দিদি? পানি অনেক ভালো, যথেষ্ট ব্যবস্থা রয়েছে, হ্যাঁ যথেষ্ট, এবং ইলেকট্রিসিটি রয়েছে। জি, প্রতিটা রুমে ফ্যান আছে, ফ্যান, কারেন্ট, মাটির ফ্লাক্স সবকিছু রয়েছে। রিসর্টে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও রওনা শুরু করি মিরিঞ্জা ঝর্ণার দিকে, যে ঝর্ণাটি মিরিঞ্জা বাজার থেকে 20 মিনিট লাগবে পৌঁছাতে। তো এই ঝর্ণা দেখতে গেলে কিন্তু আপনাকে 20 টাকা খরচ করতে হবে। মানে এখানে একজন দায়িত্বে আছে, ওনাকে কিন্তু 20 টাকা দিতে হবে, কারণ এই ঝর্ণার যে পথটা এটা কিন্তু বানাতে হয়েছে আর কি। কারণ পাহাড়ে, যে কোনো পাহাড়ে কিন্তু আপনি উঠতে পারবেন না পাহাড় পিচ্ছিল থাকার কারণে বা সিঁড়ি না থাকার কারণে। তো ওনারা কিন্তু কষ্ট করে এখানে সিঁড়ি নির্মাণ করেছে, যাতে পর্যটকরা খুব সহজেই এখান থেকে যেতে পারে। তো এখান থেকে জাস্ট আপনারা চাইলে লাঠিও নিতে পারবেন, লাঠির জন্য আর এক্সট্রা টাকা দেওয়া লাগবে না, কিন্তু এই ঝর্ণাটা ভিজিট করার জন্য আপনাকে 20 টাকা করে দিতে হবে জন প্রতি। আমরা কিন্তু সেই ঝর্ণার দিকে চলে আসছি। তো এই সেই ঝর্ণা, অলরেডি কিন্তু মানুষের শব্দ শোনা যাচ্ছে, মানে এখানে বেশ কিছু পর্যটক চলে আসছে ঝর্ণা দেখার জন্য।